প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। ধানমন্ডির ৩২ নাম্বার এখন কি হবে, এটা হচ্ছে সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে আলোচনায় বসলাম। কারণ গতকাল সারা দিন মাথায় ভিতরে সাজিয়ে গুজিয়ে ডিজাইন করেছিলাম অধ্যাপক স্যার সলিমুল্লাহ খানকে ২১শে পদক পুরস্কার দেওয়া, এবং সেখানে নিয়ে তার সাথে যে অপমানজনক নেক্কারজনক ব্যবহার এবং সেটা জাতির সামনে তুলে ধরা হয়েছে, চেয়েছিলাম সেটা নিয়েই দু একটি কথা বলবো। ফারুকি বসে আছে, সলিমুল্লাহ স্যার পিছনে দাঁড়িয়ে, কেন উনি ফটো সেশনে উনি দাঁড়ালেন, ওই মুহূর্তের জন্য ওনার বিবেক বুদ্ধি, ওনার ব্যক্তিত্ব, ওনার বাচনভঙ্গি, ওনার শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা, ওনার পদমর্যাদা কিভাবে স্খলিত হলো, কিভাবে ওনার স্মৃতির থেকে হারিয়ে গেল, কোন আবেগে উনি নিমজ্জিত ছিলেন। কিন্তু এর ভিতরেই ঘটে গেল আরেকটি আপত্তিকর ঘটনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি হুট করে সোশ্যাল মিডিয়ায় বলে ফেললেন আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়ে, আওয়ামী লীগকে শাস্তির আওতায় আনতে, আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, আওয়ামী লীগকে নির্বাচনে বা রাজনীতিতে না রাখার পক্ষে। আমার চিন্তা চেতনা হুট করে যেন আমি নিজেই মাথা নিচে চলে গেল, পা উপরে চলে গেল। সম্পূর্ণ বিএনপির কথাবার্তা, বিএনপির বর্তমান হালচালের যে রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক পটভূমি, তারা এই ৫-৬ মাস যে অবস্থায় গিয়ে পুরা বিএনপির, সাধারণ বিএনপির থেকে অনেক দূরত্বে চলে গিয়েছিল এবং সাধারণ মানুষের যে একটা ঘৃণার পাত্রে পরিণত হয়েছিল, পরিস্থিতি হয়তো সেটাকে শিক্ষা দেওয়ার মতো সুযোগ খুঁজছিল। আপনাদের একটা বলে জিনিস মাথায় আছে হয়তো, আপনারা যে ম্যারাথন খেলাগুলো দেখেন না, স্কুলের যে খেলাগুলো হোক বা অ্যাথলেটিক্স বলতে, সম্মিলিত অ্যাথলেটিক্স বলতে জাতীয় পর্যায়ে বা দেশীয় পর্যায়ে যে হয়, যেখানে ফিল্ডের যে ইভেন্টগুলা ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার, ৮০০ মিটার, ২০০০, ১৬০০ মিটার, এখানে যারা দৌড় প্রতিযোগিতা করে কিনা, এটা কোনো দৌড় প্রতিযোগিতাই না। এদের থেকে আরো তীব্র গতিতে দ্রুত মানবী ছুটে দৌড়াইতে পারে বাংলাদেশের রাজনীতিবিদরা। দেখেন মুহুর্মুহু অবস্থা, শেখ হাসিনা পালানোর একদিন বা ২ দিন পরের থেকেই কত দ্রুত এইসব নেতারা দৌড়িয়ে পালিয়ে দেশ ত্যাগ করেছে। এরা খুব ভালো দ্রুত দৌড়াইতে পারে, বিএনপিতেও ভালো দৌড়াইতে পারে। দৃষ্টান্ত ৬ যখন তাদের সরকার অধপতন হইল, অথবা ২৪-এর নির্বাচনের আগে যাদের মনে আছে, তাদের অফিসের সামনে যে স্টেজ করা হইল, এবং তার থেকে অনেক দূরে প্রধান বিচারপতির বাসভবনে বোম বাস্ট হইল, লাইভ দেখাচ্ছিল। শুধু দেখা গেলে যে ফখরুল বা কিছু লোক আছে, চোখের পাতা মেলে দেখি পুরা মঞ্চ শূন্য, একটা নেতাও সেখানে নাই। এই পরিস্থিতিটা আবার হয়ে আসছিল কখন জানি, এই ছাত্রদের হাতে বিএনপিও এরকম আওয়ামী লীগের মতো দাবরানি খায়, এটা দৌড়ানি খায়। তো কালকে হুট করে সালাউদ্দিন সাহেবের কথা শুনে কিছুটা যেমন স্বস্তি পেলাম,
ভাবলাম যে বিএনপির এই আচরণটা নিয়ে তাহলে সেইটা ভিডিও করি, সলিমুল্লাহ স্যারেরটা পরে করব। আমি তো দিনের সময় পাই না, অত্যন্ত পরিশ্রম করতে হয় সংসার চালাতে গিয়ে। আমার ইউটিউবের এটা ব্যবসা না, আমি একেবারে সাদা সিধা সাদামাটা একজন মানুষ, সাধারণ কর্ম করে সংসার চালাতে হয় আমার। রাত্রে এসে ভাবছি একটা চা খাবো, চা খেয়ে বিএনপির সালাউদ্দিন সাহেবের বক্তব্যের সাথে কিছু কথা নিয়ে একটা ভিডিও করব। হুট করে অনিচ্ছাকৃতভাবে টিভিটা অন করে দেখি লাইভ। লাইভ কোথায়? 32 নাম্বারে। কি তাজ্জব ঘটনা! গণভবন যেদিন ভাঙা হলো, বারবার আমার মাথার ভিতরে বা সে ধরনের সাউন্ড হচ্ছিল যে এরপরে বঙ্গভবনে যাওয়া হবে। কিন্তু বঙ্গভবনের থেকে মুখ ফিরিয়ে যারা শুধু গণভবনের ভিতরেই এই আন্দোলনকে সীমিত করে রেখে, আন্দোলনকে দমিত করে, এখানে নিস্তমিত করে, স্তিমিত করে, 5ই আগস্টের মূল চেতনা থেকে বিকৃত করে 5ই আগস্টের বিপ্লবকে ধামাচাপা দিয়ে 5ই আগস্টের বিপ্লবকে অন্যদিকে পরিচালিত করে 5ই আগস্টের মূল চেতনাকে বিকৃত করবার খায়েশে ইচ্ছাই সেদিন বঙ্গভবনের দিকে এই ছাত্রদেরকে যেতে দেওয়া হয়নি, নীরবে কৌশলে। কিন্তু আরেকটা জায়গায় ছিল 32 চক্ষু আড়ালে ছিল না, দৃষ্টিতে ছিল, কিছুটা ঘটনা ঘটতে চেয়েছিল, কিন্তু নিদেন পক্ষে তার তো কিছু চাটুকার সব জায়গায় ছিল, সেনাবাহিনীতেও ছিল, তার কিছু রাজনীতির কলা কৌশলীরা, গেম প্লেমেকার যারা করে তারাও কিছু ছিল। এবং মূলত ছাত্রদের পিছনে ওই মুহূর্তে বিজ্ঞ লোকের সংকটই বলা যায় ছিল। এবং যিনি আসিফ নজরুল অনেক কিছু করতে পারতেন নাকি তার অজ্ঞতা আমি জানি না, আরও 5 তারিখেই 5, 6, 7, 8 পর্যন্ত আর অনেক অঘটন দেশে ঘটার মতো পরিস্থিতি ছিল। কিন্তু 5 তারিখেই ছাত্ররা ওই একটি জায়গায় সব রাগ ঝেড়ে হয়তো তারা থেমে গিয়েছিল। এখন যাক, 6 মাস পরে হলেও যে ঘটনাটি ঘটল, 32 নাম্বার কথিত জাদুঘর, কথিত বাংলার মাটিতে স্বৈরাচারের উৎপত্তি স্থল। পৃথিবীতে কিছু কিছু দেশ জায়গা আছে যেখানে শুধু যোদ্ধাদের জন্ম হয়, আর কিছু কিছু জায়গা আছে সেখানে শুধু মীর জাফর স্বৈরা শাসকদের জন্ম হয়। ফিলিস্তিনের মাটি পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত ওই মাটি শুধু রক্ত চুষে নেবে, রক্তই যাবে মুসলমানদের। আফগানিস্তান যোদ্ধাদের দেশ, এখানে শুধু যুদ্ধা সৃষ্টি হবে যতদিন পৃথিবী থাকবে। এটা শুধু মুজাহিদ যোদ্ধাদের জন্মভূমি হয়ে থাকবে। আর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া হয়তো শুধু কাইজেডাঙ্গার জন্য, এরা কাইজেই খুব এক্সপার্ট। ঠিক তেমনি ওই 32 নাম্বার হলো বাংলারকে কলঙ্কিত করবার জন্য, বাংলার বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র রচিত হোক, ষড়যন্ত্র তৈরির উৎপত্তির একটি কারখানা ছিল এই 32 নাম্বার। কাঠি 32 নাম্বার ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। এবং আজকে আমার এই ভিডিও পর্যন্ত যতটুকুন অবশিষ্ট আছে, সামনের যে ধ্বংসস্তূপ এটুকু না সরালে বুলডোজার ঢুকতে পারছে না, বাকি কাজটুক সম্পাদন করতে পারছে না। আমি আশা করি 2 দিন, 4 দিন, 5 দিন, যত সময় লাগুক, এটাকে সম্পূর্ণ পরিচ্ছন্ন করে প্রথমে এখানকার মাটি খুঁড়ে অন্যত্র নিয়ে ফেলতে হবে। তারপরে সিলেট থেকে পবিত্র মাটি এনে ওখানে সেই গর্ত আবার ভরতে হবে। এবং আমি যেটা
দাবি করবো, আপনাদের অবশ্যই মনে আছে। এর সাথে এটা যাবে কি না কিন্তু ভেবে দেখা যায়। ম্যাডাম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিয়ে সেখানে বিডিআর হত্যাকাণ্ডের পরিবারগুলোকে, সেই অফিসারদের পরিবারদেরকে অ্যাকোমোডেট করা হয়েছে। আমি অনুরোধ রাখব ছাত্র বৈষম্য নেতাদের থেকে শুরু করে বর্তমান সরকারের কাছেও, এই ধানমন্ডিতে 5ই আগস্ট সৃষ্টিতে 5ই আগস্ট পর্যন্ত এই বিপ্লবে বিদ্রোহে যেসব মানুষ, যেসব সন্তান নিহত হয়েছে, যেসব অসহায় হয়ে পড়েছে পরিবার পরিজন, যেসব নারী বিধবা, যেসব শিশুরা এতিম হয়েছে, তাদেরকে এই 32 নম্বরে অ্যাকোমোডেট করা হোক। তাদের জন্য বাসস্থান হিসাবে এই জায়গাটা নির্ধারিত করা হোক এবং দ্রুত বাসস্থান তৈরি করে লিখিত সরকারিভাবে দলিল করে দ্রুত তাদের হাতে ন্যস্ত করা হোক। দেখলাম তোফায়েল আহমেদের বাড়িতে আগুন, বরিশালের খুলনার শেখ বাড়িতে আগুন, বরিশালের সেরনিয়াবাদ, কুষ্টিয়ায় হানিফ, আরও অনেক জায়গায় রয়ে গেছে। ঢাকাতেই তাপসদের যে বাড়ি, 32 নম্বর নিয়ে বিতর্ক হতে পারে যে শেখ মুজিবের বাড়িটা দেওয়া যাবে না ব্যক্তিগত, কিন্তু এই 32 নম্বর কিন্তু শেখ মুজিবের একটি হিন্দু বাড়ি দখল করে নেওয়া। আপনারা একটু খুঁজে দেখতে পারবেন, 32 নম্বর একটি হিন্দু বাড়ি ছিল। এই বাড়িটি শেখ মুজিব জোর করে দখল করে নিয়েছিল। ঢাকাতে তাপস পরশদের যে বাড়ি, রেহানার যে বাড়িগুলো, এগুলো সরকারিভাবেই বাজেয়াপ্ত করে, অর্থাৎ শেখের সকল আত্মীয় স্বজনের যে যেখানে যে অবস্থায় সাম্রাজ্য নৈরাজ্যের দুর্গ গড়ে তুলেছিল, সেগুলো খুব দ্রুত বাজেয়াপ্ত করে সেগুলো যেমন গুচ্ছগ্রাম তৈরি করা হচ্ছিল, এদেশের অসহায় মানুষের আবাসস্থল গড়ে তোলা হচ্ছিল, সেইভাবেই বিতরণ করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। নইলে এভাবে রেখে দিলে এটা নিয়ে আবার পুনর্দখলের জন্য কেউ না কেউ কখনো বা কখনো এগিয়ে আসতে পারে, চেষ্টা চালাতে পারে। কিন্তু এটি এমনভাবে নিখুঁতভাবে নির্ভেজালভাবে ভিখারিদের জন্য, ভূমিহীনদের জন্য বরাদ্দ করে এমনভাবে বন্টননামা করে দিয়ে যেতে হবে সরকারিভাবে, যেটা নিয়ে ভবিষ্যতে আর কোনো প্রশ্ন তোলার জায়গা থাকে না। থাকলো টুপিপাড়া মাজার, কবর নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, কিন্তু কবরকে ঘিরে আশেপাশের যে জমি অধিগ্রহণ করা হয়েছে, অধিগ্রহণের পরে যেসব জমিতে তার একটি আবহমান পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করা হয়েছে, সেগুলাতেও সরাসরি সরকারি কোনো অফিস আদালত হলে এটা পুনরায় আবার পুনরুদ্ধার হবে, সরকারি নয়। এমন কোনো কিছু করে রেখে যেতে হবে যেখানে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। হতে পারে সেই পুনর্বাসনগুলো বৃহত্তর ফরিদপুরের যেসব মানুষ সংসার হারা হয়েছে, নদী ভাঙা মানুষ, ফরিদপুরেরই নদী ভাঙা গৃহহীন, দরিদ্র সীমার নিচে, এবং যারা 5ই আগস্টের জন্য 5ই আগস্ট সৃষ্টির জন্য শহীদ হয়েছে, সেসব পরিবারগুলোকে স্থানান্তরিত করে ওখানে বসবাসের সমস্ত ব্যবস্থা করে দেওয়া যায় কিনা ভেবে দেখবার জন্য অনুরোধ করছি। তবে এটা আমি আবারও জোর গলায় বলছি, ওই 32 নাম্বার যারা 5ই আগস্টের
চিন্তা ভাবনা 5ই আগস্টের চেতনা ধারণ করে তাদেরকেই পুনর্বাসিত করা হোক, তাদেরকে দিয়েই ওই 32 নাম্বার দখল করে রাখার চিরস্থায়ী বন্দোবস্ত করে দেওয়া হোক, যেন ওই মাটিতে বসে ওই 32 নাম্বারে বসে দেশের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমর বিরুদ্ধে, বাংলাদেশের আবহ নোংরামি রাজনীতির সৃষ্টিকল্পে আর কোনো বৈঠক, আর কোনো সমাবেশ সমাগম, আর কোনো পূজা পার্বণ, আর কোনো ফুল দিয়ে শুভেচ্ছা, ফুলের অভিনন্দন, ফুলের মালা ওইখানে দেওয়ার ব্যবস্থা না হয়। এটা যেন অতীতে পরিণত করে দেওয়া হয়। ইতিহাস বিকৃত নয়, ইতিহাসের উপর আর এক ইতিহাস সৃষ্টি করা, এটাই তো প্রজন্ম থেকে প্রজন্মের উন্নততর ধাপে পৌঁছানোর একমাত্র পথ। আমি আশা করি 5ই আগস্টের পর 1971 সালের স্বাধীনতা পর্ব যে প্রজন্মের দ্বিতীয় একটি উন্নত প্রজন্ম বাংলাদেশকে লিড দেবে, বাংলাদেশ পরিচালিত করবে, সেই উন্নত প্রজন্ম বর্তমান সময়ে তারা দৃশ্যপটে এসেছে এবং তারা ইতিহাসের উপরে আরও একটি ইতিহাস রচনা করে যাবে, যেই ইতিহাস দীর্ঘদিন ধরে বাংলার মাটিতে বেঁচে থাকবে। আসসালামু আলাইকুম।